নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেরিয়ার। আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের এই ভিডিওটার যে থাম্বনেলটা, সেটা দেখার পর হয়তো এমন অনেকে আছেন যারা আগে থেকেই ধরে নিয়েছেন যে এই চ্যানেলটা অ্যাকচুয়ালি একটা গদি মিডিয়া। এই চ্যানেলটা হয়তো ভারতবর্ষের এই মুহূর্তে থাকা কেন্দ্রীয় সরকারকে বা কেন্দ্রীয় সরকারের হয়ে কোন রকম কোনো প্রচার করা হয়, কিন্তু সেটা একদমই নয়। এবং এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটাতে আমি যে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানের আর্মি কিন্তু ভয় এই মুহূর্তে কাঁপছে। পাকিস্তানের আর্মি কোনোভাবেই ভারতবর্ষের সঙ্গে যুদ্ধে যেতে একদমই রাজি নয়, কিন্তু তারপরেও পাকিস্তানের যে আর্মি, তার থেকে কেন বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে? কেন পাকিস্তানের মদতে ভারতবর্ষে জঙ্গি হামলা চলছে বহু বছর ধরে? আর পাকিস্তানের এই মুহূর্তে আর্মির যে চিফ বা প্রধান, তার কাছ থেকে কিছুদিন আগে এই ধরনের হিন্দু বিরোধী অথবা বলা যেতে পারে ভারত বিরোধী যে মন্তব্য এসছে, সেটাই বা কেন এসছে? কেনই বা পাকিস্তানে প্রায় 5,000-এরও বেশি পাকিস্তানি সেনারা গণ ইস্তফা দিয়েছে। তারা কাজে যেতে রাজি নয়, তারা যুদ্ধে যেতে রাজি নয়। সেইখানকার আর্মি যে সমস্ত পরিবার আছে, তারা তাদের সন্তানদেরকে বারবার আর্জি করেছে তাদের এই আর্মির চাকরি ছেড়ে দেওয়ার জন্য। কেন ঘটছে পাকিস্তানে এই ধরনের ঘটনা? কেন পাকিস্তানের সেনাবাহিনী ভারতবর্ষের দিকে তাকালেই থরথর করে কাঁপছে? আসুন আজকের ভিডিওতে সেইগুলোই তুলে ধরবো আপনাদের সামনে। এবং এই ভিডিওতে যে কথাগুলো বলবো তার সমস্ত ডিটেলস, তার সমস্ত সোর্স অফ ইনফরমেশন কিন্তু এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে মেনশন করা থাকবে। আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করতে পারেন। তাহলে চলুন দেরি না করে, সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন এই প্রতিবেদনটা বানাচ্ছি, তখন একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে পাকিস্তান আর্মির যে পজিশন পুরো ওয়ার্ল্ড অনুযায়ী, সেটা হচ্ছে 11 নম্বরে। ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে যে এত দেশ রয়েছে, তাদের মধ্যে 11 নম্বরে নিজেদের সেনাকে রাখাটা কিন্তু খুব একটা ছোট বিষয় নয়। সুতরাং এটা ধরেই নিতে হবে যে পাকিস্তান আর্মির যে ক্ষমতা, সেটা কিন্তু কোনো অংশেই কম নয়। কিন্তু সেই 11 নম্বর স্থানে থাকা পাকিস্তানের আর্মি কেন আজ ভয় পাচ্ছে? দেখুন, এই বিষয়ে কিন্তু আমার কাছে অনেকগুলো প্রমাণ রয়েছে। এই যে কাগজ দেখছেন, এই কাগজগুলো কিন্তু আমার কাছে প্রমাণ। এবং এই কাগজগুলো অনুযায়ী এটা প্রমাণিত হচ্ছে বা এই তথ্য উঠে আসছে যে পাকিস্তানের সেনারা, মানে প্রায় ধরা যেতে পারে 5,000 সেনা কিন্তু ইতিমধ্যে নিজেদের রেজিগনেশন দিয়েছে। ধরে নেওয়া যাক 5,000 যে নাম্বারটা, সেটা খুব বেশি একটা নাম্বার, কিন্তু 1,000 জন সেনাও যদি রেজিগনেশন দিয়ে থাকে, তাহলে পাকিস্তানি সেনার অর্থাৎ পাকিস্তানি সরকারের যে মনোবল, সেটা আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? কেন পাকিস্তানের সেনারা আজকে এই যে পাকিস্তানের যে প্রশাসন বা পাকিস্তানের যে সেনা প্রধান, তার আন্ডারে থেকে অর্থাৎ আসিম মুনির আন্ডারে থেকে যুদ্ধ লড়তে চাইছে না? কারণ তারা বুঝতে পেরেছে যে যেটা এই আসিম মুনির করেছে, সেটা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। শুধুমাত্র সেটাই নয়, পাকিস্তান যখন 1971 সালে বাংলাদেশকে নিয়ে, অর্থাৎ সেই সময়কার পূর্ব পাকিস্তানে যে সমস্ত বাঙালি ভাই বোনদের ওপর অত্যাচার চালিয়েছিল, হিন্দু মুসলিম নির্বিশেষে সেখানকার মানুষদের যে কচু কাটা করেছিল, মহিলাদের ধর্ষণ করেছিল, তারপরে ইন্ডিয়া যখন সেই গেমের মধ্যে আসে, তখন ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মির যে কি অবস্থা করেছিল এবং কি লজ্জাজনকভাবে তাদেরকে সারেন্ডার করতে হয়েছিল, সেই ইতিহাস কিন্তু পাকিস্তানি সেনা বলেনি, পাকিস্তানের মানুষ বলেন। এবং আজও যখন আমরা বিভিন্ন ইন্টারভিউ দেখি, তখন কিন্তু অনেক পাকিস্তানি মানুষকেই কিন্তু এটা বলতে শোনা যায় যে সেই সময় পাকিস্তান, পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের দিনে যে বাংলাদেশ, সেখানকার মানুষদের সঙ্গে যে ব্যবহারটা করেছিল, সেটা কখনোই অ্যাকসেপ্টেড নয়। আর সেটাই যাতে পুনরাবৃত্তি না ঘটে, পাকিস্তানি সেনার সেই যে বেইজ্জতি অর্থাৎ অসম্মান, সেটা আবার সারা পৃথিবীর সামনে না ঘটে, ঠিক সেই কারণেই বোধহয় আজকে পাকিস্তানের যে সেনারা, তারা ভয় পেয়েছে। দেখুন, একটা রিপোর্ট আমি হাতে পেয়েছি। সেই রিপোর্ট অনুযায়ী 5,000 সেনা কিন্তু অলরেডি রেজিগনেশন দিয়েছে, এবং তার কারণ তারা দেখিয়েছে যে বিভিন্ন রকম মানসিক এবং শারীরিক তাদের অবস্থার যে অবনতি ঘটেছে এই কদিনে, সেই কারণ দেখিয়ে কিন্তু তারা তাদের রেজিগনেশন দিয়েছে।
একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের যে বাড়ির লোক অর্থাৎ বাবা মা আত্মীয় স্বজন তারা বারবার তাদেরকে সে ক্রিটিক্যাল সময় আর্মি থেকে রিজাইন করে বাড়ি ফেরত আসার আহ্বান জানিয়েছে। এবং আপনাদেরকে যদি আমি এক্সাক্ট ইনফরমেশন দিই তাহলে এটা কিন্তু বলতে হয় যে এই যে পাক আর্মির রেজিগনেশন দেওয়ার যে একটা মোটিভ তৈরি হয়েছে সেটা কিন্তু আজকে এই পেহেলগাম অ্যাটাকের পরে হয়নি। এটা কিন্তু বালুচিস্তান নিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ যে একটা ঝামেলা বহুদিন আগে থেকে শুরু হয়েছে, যেখানে পাকিস্তানি আর্মি এবং পাকিস্তানিরা এবং পাকিস্তানের প্রশাসন তারা যে বেলুচিস্তানের মানুষ তাদের উপর যে দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়ে এসছে, এবং সেইটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে পাকিস্তানের যে সেনা লেফটেন্যান্ট এবং অন্যান্য পদের যে সমস্ত কর্মরত মানুষেরা রয়েছেন তারা কিন্তু কোথাও গিয়ে ভালোভাবে নেয়নি। এবং বালুচিস্তানের যে লিবারেশন আর্মি তারা যখন বারবার এই পাকিস্তানি আর্মিকে আঘাত করেছে এবং সেখানে যখন পাকিস্তানের যে সমস্ত সেনারা তারা মারা গেছে, তারপরে কিন্তু তাদের মনে কোথাও না কোথাও একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সেই সময় থেকেই কিন্তু এই রেজিগনেশন দেওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু শুরু হয়েছে। এবং আজকে কাশ্মীরে অ্যাটাক হওয়ার পর সেটা কিন্তু একটা অন্য মাত্রা নিয়েছে। এবং যেটা খুবই স্বাভাবিক, এই মাস রেজিগনেশন দেওয়ার পরে কিন্তু পাকিস্তান সেনার যে কর্মকর্তারা রয়েছে তাদের কিন্তু মাথায় একটা চিন্তার ভাঁজ পড়েছে। তারা এই মুহূর্তে ভাবতে বসেছে যে ভারতবর্ষ যদি অ্যাটাক করে কোনো না কোনোভাবে তাহলে তারা কিভাবে লড়বে। এই মুহূর্তে আপনাদেরকে একটা চিঠি, যেটা আমাদের চ্যানেল কোনো না কোনোভাবে ভেরিফাই করতে পারেনি যে সেটা ঠিক না সেটা ভুল, কিন্তু সেই চিঠিটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাল থেকে খুব ভাইরাল হয়েছে। আসুন সেই চিঠিটা দেখে নেওয়া যাক আর সেখানে দেখা যাক যে এই চিঠিতে কি বলা হয়েছে। 11তম কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উমর বুখারি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে চিঠি লিখে সতর্ক করেছেন যে সৈন্যদের মনোবল কিন্তু দিন দিন ভেঙে পড়েছে। তিনি জোর দিয়ে এটাও বলেছেন যে পদত্যাগের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে ভারতের সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অর্থবহ প্রতিরোধ তুলে ধরতে পারবে না। এই মুহূর্তে আমার কাছে যে তথ্যটি রয়েছে সেই তথ্য অনুযায়ী পশ্চিম সীমান্তের 12তম কোরের প্রায় 200 কর্মকর্তা এবং 600 সৈন্য পদত্যাগ করেছে। এখানেই শেষ নয়, নর্দার্ন ফোর্স কমান্ড এরিয়ায় 100 জনের বেশিও কর্মকর্তা এবং 500 সাধারণ যে সেনা রয়েছে তারা পদত্যাগ করেছে। এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন মঙ্গল করে প্রায় 95 জন কর্মকর্তা এবং 500 জনের বেশিও সৈন্য পদত্যাগ করেছে। এবং আজকের যে এই রিপোর্টটা যেটা দেখে আমি আপনাদেরকে বলছি বা যে রিপোর্টটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেই রিপোর্টটা কিন্তু 26 তারিখের, এবং তারপরে 2 দিন কেটে গেছে। তাহলে ভাবুন ইতিমধ্যে এই 5000-এর যে সংখ্যাটা সেটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই যে মাস রেজিগনেশনের যে একটা কর্মযজ্ঞ শুরু হয়েছে এটা কিন্তু পাকিস্তানি সেনার মনে কোথাও না কোথাও গিয়ে একটা ঘোর সংশয় তৈরি করেছে। এবং সেই জন্য চিন্তার ভাঁজ পড়লেও এখানেই কিন্তু পুরো গল্পটা শেষ হয়ে যায় না। পাকিস্তানের মেজর জেনারেল আসিম মুনিরকে সেই পাকিস্তানের যে সমস্ত জুনিয়র অফিসাররা রয়েছে অর্থাৎ মেজর জেনারেল এবং কর্নেলরা তারা কিন্তু চিঠি দিয়ে জানিয়েছে যে পদত্যাগ করুন, আর পদত্যাগ যদি না করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভাবতে পারছেন, পাকিস্তান আর্মির যে সমস্ত জুনিয়র অফিসাররা আছে তারা পাকিস্তান আর্মির যে হেড তাদেরকে সবাই মিলে একটি চিঠি লিখে জানিয়েছে যে তাকে পদত্যাগ করতে হবে। কিন্তু তাকে যে তারা পদত্যাগ করতে বলেছে কেন, সেই চিঠিতে কি লেখা আছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই চিঠিতে মুনিরের এগেনস্টে সেখানকার জুনিয়র অফিসাররা অনেকগুলো অভিযোগ এনেছে। সবকটা অভিযোগ হয়তো এই ভিডিওর মধ্যে আমি বলতে পারবো না, শুধুমাত্র ভেবে দেখুন তাহলে কতটা ক্ষেপে রয়েছে পাকিস্তানি আর্মি এবং পাকিস্তানের মানুষ এই আসিম মুনিরের এগেনস্টে। কিন্তু এই আসিম মুনিরই কি শুধুমাত্র এটার জন্য দায়ী, সেটা কিন্তু কখনোই পুরো জোর দিয়ে বলা যায় না। আসুন এবার কয়েকটা মূল এবং ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেওয়া যাক যে পাকিস্তানি সেনারা এই আসিম মুনিরের এগেনস্টে কি কি অভিযোগ করেছেন। প্রথম যে অভিযোগটা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক এবং পার্সোনাল যে প্রতিহিংসা, অর্থাৎ ব্যক্তিগত যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসা পরায়ণতার থেকেই কিন্তু তিনি পাকিস্তান আর্মিকে ভারতবর্ষ এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশে আতঙ্কবাদ অর্থাৎ যে এই নাশকতা সেইটা ছড়ানোর জন্য ব্যবহার করেছেন। এবং এই ধরনের অভিযোগ কিন্তু পাকিস্তান আর্মির যে অফিসাররা তারা করছেন। দ্বিতীয় অভিযোগে এই চিঠিতে 1971 সালের পাকিস্তানের যে লজ্জাজনক হার, সেই লজ্জাজনক হারের কথা খোদ পাকিস্তানের জুনিয়র অফিসাররা তাকে মনে করিয়ে দিতে চেয়েছেন।
এছাড়াও এই দেশটাতে এই এই আর্মির নাম করে এই আসিম মুনির যে এক ফ্যাসিস্ট এবং স্বেচ্ছাচারী একদম একটা দানবের যে শাসনভার নামিয়ে এনেছে, যেখানে সেখানে মানুষের কোনো অধিকার, কোনো কথা বলার যে ক্ষমতা নেই, সেখানকার গৃহবধূদের রাস্তায় বার করে এনে আর্মির দ্বারা যে টর্চার করা হয়, সেখানকার শিশুরা পর্যন্ত সেখানকার মিলিটারিদের দেখলে পাথর ছোড়ে, ঠিক এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু ওই চিঠিতে মেনশন করে দেওয়া হয়েছে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে পাকিস্তান এর সাধারণ মানুষ এবং সেখানকার সেনারা পর্যন্ত এই আসিম মুনির এবং পাকিস্তানের যে ওভারঅল যে গভর্নেন্স সেটা নিয়ে একদমই খুশি নয়, এবং তারা কোনোভাবেই এই পাকিস্তানের যে আতঙ্কবাদ ছড়ানোর কায়দা তাতে পাকিস্তানের সাথে থাকতে একদমই রাজি নয়, কারণ তাদেরকেও ভারতবর্ষের সাধারণ মানুষের মতোই খেটে রোজগার করে খেতে হয়। কেউই তাদের বাড়িতে দিনের শেষে চাল, ডাল এবং আটাটা পৌঁছে দেয় না। এবং কিছুদিন আগেও আমরা দেখেছিলাম বহু চ্যানেলে যে পাকিস্তানে খাদ্যাভাব কতটা বিচ্ছিরি জায়গা নিয়েছে। কিন্তু এক্ষেত্রে বলাই যায় যে আসিম মুনিরের লেজ হচ্ছে কুকুরের লেজের মতোই, যতই সেটাকে সোজা করার চেষ্টা করো সেটা কোথাও না কোথাও গিয়ে বেঁকেই যায়। ঠিক সেরকম ভাবেই যারা যারা এই এই দমন পীড়ন নীতির বিরুদ্ধে গিয়ে রিজাইন দিয়েছিল, অর্থাৎ তাকে সাবধান করার চেষ্টা করেছিল, তাদের এগেনস্টে কিন্তু বলা হয়েছে যে এই মাস রেজিগনেশন কখনোই অ্যাকসেপ্ট হবে না, এবং তাদের যে ডিউটি, তাদের যে কাজ করার কথা সেটা কিন্তু তাদেরকে করতেই হবে, এবং যারা এই কাজ করবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও কিন্তু এই পাকিস্তান সেনার তরফ থেকে দেয়া হয়েছে। কিন্তু এই যে আসিম মুনির, যার নাম বারবার করছি, যার স্বেচ্ছাচারিতার কথা বারবার বলছি, কেন তার নামে এতগুলো অভিযোগ রয়েছে, তার একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয়েছিল এবং সারা পৃথিবী তার যে এই বক্তব্য সেটা দেখে কেঁপে উঠেছিল, এবং সেখান থেকে বোঝা গেছিল যে তার মনে ভারতবর্ষ এবং হিন্দুদের প্রতি কতটা ঘৃণ্য মনোভাব রয়েছে, এবং সেখান থেকেই বোধহয় প্যান্ট খুলে চেক করে বেছে বেছে হিন্দুদেরকেই খুন করা হয়েছিল। আসুন সেই ভিডিওটাতে তার বক্তব্যটা শুনে নেওয়া যাক। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है, ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. That we are two nations, we are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country, and we know how to defend it. কিন্তু এই যে ঘটনা, এই যে পেহেলগামে আতঙ্কবাদী ঘটনা, তারপরে কিন্তু এই পাক সেনাপ্রধানকে আর দেখা যাচ্ছে না। এখানে এক্ষেত্রে কিন্তু আমি অনেক খুঁজে, অনেক রিসার্চ করে দুটো খবর আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি বা তুলে ধরতে পারব। এক নম্বর খবরটা হচ্ছে যে রাওয়ালপিন্ডির কোন একটা বাংকারে নাকি তিনি লুকিয়ে রয়েছেন, এবং নিজের যে পরিবার তাকে ইতিমধ্যে বিদেশে, যেটা শোনা যাচ্ছে যে ইউকেতে, তাদেরকে পাঠিয়ে দিয়েছে। আবার আরেকটা সূত্র থেকে এটাও জানা যাচ্ছে যে তিনি তার সপরিবারের সমস্ত মানুষকে নিয়ে ইউকেতে গিয়ে এই মুহূর্তে সেটেল হয়েছেন। ভাবুন, এরা টিভিতে বড় বড় ভাষণ দেন, হিন্দু বিরোধী, ভারত বিরোধী কথাবার্তা বলেন, এবং আতঙ্কবাদকে অর্থাৎ এই জঙ্গিগুলোকে, এই জঙ্গি সংগঠনগুলোকে মদত দেন বিদেশে, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ করতে। কিন্তু এই ধরনের যখন একটা ক্রাইসিস তৈরি হয়, যখন যুদ্ধের পরিস্থিতি হয়, যখন নিজের প্রাণ নিয়ে টানাটানি হয়, তখন তারা তাদের সমস্ত পরিবার নিয়ে বিদেশে গিয়ে সেটেল হয়ে যায়। এই জন্য আমি আমার ভিডিও থেকে আবার কাশ্মীরের সমস্ত ইউথ এবং সারা ভারতবর্ষের সমস্ত মুসলিম ভাই বোনেদেরকে বলতে চাই যে এরা কখনোই আপনাদের ভালো চায় না। এরা আপনাদেরকে বিপদগামী করে নিজেদের যে টেরোরিস্টের ব্যবসা সেটাকে জিয়ে রাখতে চায়, এবং সেটা থেকে নিজেদের ছেলেমেয়েদেরকে বাইরে বড় বড় স্কুলে কলেজে পড়িয়ে তাদেরকে নামজাদা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চায়, কিন্তু আপনাকে সেই জায়গায় কখনো যেতে দেয় না। এবং এই মুহূর্তে আমি আপনাদের সামনে আর একটা তথ্য তুলে ধরবো, যে তথ্যটা কিন্তু এই ঘটনা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটা দলিল। পাকিস্তানের একজন পুরনো অর্থাৎ প্রাক্তন সেনাকর্তা, যার নাম আদিল রাজা, যিনি এই মুহূর্তে পাকিস্তানে থাকেন না, তিনি
তার একটি ভিডিও বার্তায় ক্লেম করেছেন যে এই পুরো ঘটনাটার পেছনে কিন্তু আসিম মুনিরেরই হাত রয়েছে। আসিম মুনির নাকি পাকিস্তানের যে আর্মি সেটাকে তার নিজের প্রোপাগান্ডার জন্য কাজে লাগান এবং নিজের পার্সোনাল স্বার্থের জন্য সেই আর্মিকে দিয়ে তিনি যা ইচ্ছা তাই করান। আসুন, এতক্ষণ বন্ধুরা আমি আপনাদের সামনে অনেক তথ্যই তুলে ধরলাম, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা নিয়ে আমি বেশি কথা বলতে পারবো না, কারণ ভারতবর্ষের সেনার যে স্ট্র্যাটেজি বা ভারতবর্ষের সেনারা যে যে সমস্ত কর্মকাণ্ড করছে সেগুলো নিয়ে বেশি কথাবার্তা বলা ভালো নয়, কারণ যে কোনো একটা ইনফরমেশন কিন্তু এই মুহূর্তে আমাদের যে শত্রুপক্ষ তাদেরকে কিছুটা হলেও এগিয়ে দিতে পারে। তাই আমাদের আর্মি কি করছে সেটা নিয়ে বেশি কথা না বলে আমাদের শত্রুদের আর্মি কি করতে চায় সেটার দিকে আমাদের বেশি মনোনিবেশ করা উচিত। আমরা অবশ্যই আমাদের আর্মি কি করছে সেটা জানবো, কিন্তু সেটা একটু প্রকাশ্যে কম কথাবার্তা বলবো বা এই ধরনের ভিডিওর মধ্যে কম আনার চেষ্টা করব বা আনবই না। এই মুহূর্তে শুধুমাত্র ইন্ডাস জল চুক্তি সেটা ভারতবর্ষের সরকার বন্ধ করেছে এবং ভারতবর্ষে যে সমস্ত পাকিস্তানি মানুষেরা ছিলেন তাদেরকে বৈধ ভিসা নিয়েছিলেন তাদেরকে 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলেছেন। এটা তো খুবই প্রাইমারি একটা স্টেপ এবং এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা ভিডিও বা ছবি তুলে ধরছি। এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাসাই ডিস্ট্রিক্ট অর্থাৎ কাশ্মীরের সালাল ড্যাম। এই ড্যামটার অবস্থাটা দেখুন। এই ড্যামটা দিয়ে হয়তো আর এক ফোঁটাও জল ভবিষ্যতে কখনোই পাকিস্তানে গিয়ে পৌঁছবে না, আর সেই ভয় রয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ, কারণ এই জল দিয়ে কিন্তু পাকিস্তানের কৃষি পাকিস্তানের যে ডোমেস্টিক কাজ সেইগুলো অনেক অংশেই হতো এবং এই ট্রিটি হোল্ড হওয়ার পর কিন্তু পাকিস্তানের অনেক বড় একটা ক্ষতি হয়েছে। এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানরা অর্থাৎ ভারতবর্ষে যে সরকার রয়েছে, ভারতবর্ষে যে সেনা রয়েছে, তারা বারবার বিভিন্ন ধরনের মিটিং করছে। তারা ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশ রয়েছে যাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অথবা নেই তাদেরকে কিন্তু অনেকটা অংশেই নিজেদের কনফিডেন্সে নিয়ে আসতে পেরেছে। ভবিষ্যতে কি হবে তা বলা যায় না, কারণ ভবিষ্যতে যুদ্ধের ক্ষেত্রে প্রত্যেকটা দেশই নিজের ফায়দার কথা ভাবে। আশা করব ভারতবর্ষ খুবই সেন্সিটিভ এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে এবং পাকিস্তানকে খুব কড়া জবাব দেবে। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার রয়েছে তাদেরকে এই কথাটাও ভাবতে হবে যে ভারতবর্ষের ভেতরে থেকে যারা ভারতবর্ষকে ড্যামেজ করছে তাদের বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ নিতে হবে। এই বলে আজকের এই ভিডিওটা শেষ করব। আর যাওয়ার আগে সেই একটা কথা কিন্তু বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে, যেটা না বলে থাকতে পারছি না, যেটা পাকিস্তানিদের উদ্দেশ্যে বলবো। এবং একজনও পাকিস্তান যদি আমার এই ভিডিওটা দেখেন, আমি জানি অনেকেই দেখেন, এবং বাংলাদেশিরা যারা আমার এই ভিডিওটা দেখেন তাদের উদ্দেশ্যে অবশ্যই এই কথাটা বলবো, কারণ তারা এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে মিশে গিয়ে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভাবছেন ভারতকে খুব জব্দ করা যাবে। এবং সেই কথাটা হচ্ছে, তুম দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে, তুম কাশ্মীর মাঙ্গোগে তো চির দেঙ্গে। আর এইবার ভারতবর্ষ পাকিস্তানকে যে চেরানটা চিরবে সেই চেরার দাগটা, সেই চেরার ক্ষতটা বহু বছর ধরে থাকবো। জয় হিন্দ, বন্দে মাতারাম বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো।